ঘুমের মধ্যে মোবাইলের রিংটং ভেসে আসে সালারের কানে। লাগাতার বাজতে থাকা শব্দে চোখ খুলে যায়। বেশ বিরক্ত হয়ে বেডসাইড টেবিলে হাতড়ে মোবাইল তুলে রিসিভ করল। হ্যালো। কণ্ঠ চিনলেও ইমামা তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। হ্যালো। ঘুম জড়ানো কণ্ঠ আবার শোনা যায়। সালার। ইমামা ওর নাম ধরে ডাকে। হ্যাঁ বলছি, একই কণ্ঠে বলল। আমি ইমামা বলছি। বলতে চেয়েছিল কোন ইমামা? আমি কোনো ইমামাকে চিনি না। কিন্তু মস্তিষ্ক কারেন্টের মতো সিগন্যাল দেয়। চোখ আপনা আপনি পুরো খুলে যায়। নামের সঙ্গে কণ্ঠ চিনে ফেলে সালার। আমি ওয়াসিমের বোন। অন্য পাশে নীরবতায় ইমামা নিজে পরিচয় দেয়। চিনতে পেরেছি। হাত বাড়িয়ে বেডসাইডে ল্যাম্প অন করে দেয় সালার। ঘুম নাই হয়ে গেছে। টেবিলের উপর থেকে রিস্ট ওয়াচ তুলে সময় দেখল। ঘড়িতে 3:10 বাজে। কিছুটা অবিশ্বাসের ঢোক গিলে ঘড়ি আবার টেবিলে রেখে দেয়। অপর পাশ এখন নীরব। হ্যালো। সালার এপাশ থেকে বলল। সালার, তোমার সাহায্য দরকার। সালারের কপালে ভাঁজ পড়ে। আমি একবার তোমার জীবন বাঁচিয়েছিলাম, এখন আমি চাই তুমি আমার জীবন বাঁচাও। সালার অবদ্ধ ভঙ্গিতে ইমামার কথা শুনতে থাকে। আমি লাহোরে একজনের সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু পারছি না। কেন? ওখানে কেউ ফোন তুলছে না। রাতের এই সময় তুমি? ইমামা বলতে দিল না। প্লিজ, এখন শুধু আমার কথা শোনো। আমি দিনের বেলা ফোন করতে পারবো না, হয়তো কাল রাতেও না। বাড়ির মানুষ আমাকে ফোন করতে দিচ্ছে না। আমি চাই তুমি একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট করে নাও। সেটা দিয়ে একজনের সাথে কন্ট্যাক্ট করো। তার নাম জালাল আনসার। তাকে গিয়ে শুধু বলবে আমার বাবা মা এখানে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে না করে তারা আমাকে লাহোরে যেতে দেবে না। হুট করে সালারের ভেতরে পুরো বিষয় নিয়ে কৌতূহল জাগে। কম্বল হাঁটু পর্যন্ত টেনে ইমামার কথা শুনছিল। একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার বলছে মেয়েটা। ও সে অ্যাড্রেস আর ফোন নম্বর নোট করেনি। ওর প্রয়োজন নেই। জিজ্ঞেস করলো, যদি আমি ফোন করার পরেও কেউ ফোন রিসিভ না করে তাহলে? দীর্ঘ নীরবতার পর ইমামা বলল, তুমি লাহোরে গিয়ে তার সাথে দেখা করতে পারবে? প্লিজ, এটা আমার জন্য জরুরি। এবার সুরে মিনতি ছিল। যদি সে জিজ্ঞেস করে আমি কে, তাহলে কি বলবো? যা ইচ্ছা বলে দিও, আমার অসুবিধা নেই। আমি শুধু এই বিপদ থেকে মুক্তি চাই। তুমি নিজে কথা বললে বেশ ভালো হয় না? সালার বেবে বলল। আগেই বলেছি হয়তো দ্বিতীয়বার কল করার সুযোগ পাবো না। আর এখন সে ফোন রিসিভ করছে না। সালার কিছু বলল না। ইমামা হতাশ হয়ে ফোন রেখে দেয়। কল কেটে যাওয়ার পর সালার অনেকক্ষণ ফোন হাতে নিয়ে বসে রইল। জালাল আনসার, ইমামা হাসিম, যোগাযোগ করা, বাবা মায়ের জোর করে বিয়ে দেওয়া। পাজেলের টুকরোগুলো মেলানোর চেষ্টা করে। যদিও জিজ্ঞেস করেনি জালালের সাথে ইমামার কী সম্পর্ক, ডান পা নাড়তে নাড়তে এদের দুজনকে নিয়ে ভাবে। এই পরিস্থিতি ওর কাছে বেশ চিত্তাকর্ষক লাগছিল। ইমামার মতো একটা মেয়ে এ ধরনের অ্যাফেয়ার ইনভলভড। নিজের ব্যাপারে ইমামার অপছন্দ সম্পর্কে ও জানে, তাই আরও বেশি অবাক। ইমামা এরপর ওর কাছে সাহায্য চাইছে। এই মেয়ে চায় কি? আমাকে ব্যবহার করতে নাকি ফাঁদে ফেলতে? ভাবতে ভাবতে বুক অব্দি কম্বল টেনে চোখ বন্ধ করে নেয়। কিন্তু ঘুম ওর চোখ থেকে কয়েক ক্রোশ দূর। বিগত অনেক বছর ধরে ওয়াসিম আর সেই পরিবারকে চেনে ও। ইমামাকেও আসা যাওয়ার পথে দেখেছে, কিন্তু সেসব সাক্ষাতে কখনো তেমন নজর দেয়নি। তাই ইমামার ব্যাপারে বেশ কিছু জানে না। ওদের পরিবারের তুলনায় ওয়াসিমদের পরিবার বেশ প্রথাশীল, তাই অন্যান্য বন্ধুবান্ধবের বাড়ির মতো কখনো অবাধে সেই বাড়িতে যাওয়া আসা করতে পারেনি। এটা নিয়ে ওর মাথা ব্যথাও ছিল না, কারণ প্রতিটি পরিবারের আলাদা পরিবেশ ও নিজস্ব কায়দাকানুন থাকবে, এইটাই স্বাভাবিক। তারপরও ইমামার মুড আর টেম্পারমেন্ট সম্পর্কে সামান্য ধারণা ছিল, তাই হঠাৎ এভাবে ফোন পাওয়ায় ধাক্কা সামলাতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টার পর ঘুমাতে না পেরে অস্থির হয়ে উঠল। জাহান্নামে যাক ইমামা আর ওর কাহিনী, বিড়বিড় করে মুখের উপর বালিশ দিয়ে অন্য পাশে ফিরে শোয়। রুমে এসে আগের মতো বসে রইল ইমামা। পেটের মধ্যে গিট অনুভব করছে। মাত্র কয়েক ঘন্টায় সব বদলে গেল। সারা রাত ঘুমাতে পারে না। সকালে নাস্তার জন্য বাইরে এলো না। ওর ক্ষুধা যেন মরে গেছে। 10:30 নাগাদ পোর্চ থেকে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ আসে। জানে এই সময় বাবা আর বড় ভাই অফিসে যায়। তাদের অফিসে যাওয়ার অপেক্ষাই করছিল। তার যাওয়ার আধা ঘন্টা পর রুম থেকে বের হয় ও। লাউঞ্জে মা আর ভাবি বসেছিল। আস্তে করে ফোনের কাছে চলে আসে। রিসিভার হাতে নিতেই মায়ের আওয়াজ পায়। তোমার বাবা বলে গেছে তুমি কোথাও ফোন করতে পারবে না। ইমামা ঘাড় ঘুরিয়ে বলল, আমি আসজাদকে ফোন করছি। কি জন্য? কথা বলবো। সেসব অহেতুক কথা যা কাল রাতে বলেছিলে। সালমা মুবিন কড়া গলায় বললেন। আপনার সামনে বলবো যা বলার। ভুল কিছু বললে ফোন কেটে দিয়েন, ইমামা শান্ত স্বরে বলল। মেয়ের অঙ্গভঙ্গি সালমা মুবিন নিশ্চিন্ত হয়ে যান।
ইমামা নাম্বার ডায়াল করে, কিন্তু আশজাদের ফোনে না। কয়েকবার বেল বাজার পর অন্যবাস থেকে ফোন তোলা হয়। কল জালাল রিসিভ করেছিল। খুশির স্রোত বয়ে যায় ওর মাঝে। হ্যালো, আমি ইমামা বলছি। জালালের নাম না নিয়ে ইমামা বলল, তুমি না বলে ইসলামাবাদে চলে গেছো কেন? আমি কাল দেখা করতে হোস্টেলে গেছি। জালাল বলল, আমি গতকাল ইসলামাবাদ থেকে এসেছি আশজাদ। ইমামা বলল, আশজাদ? জালাল জিজ্ঞেস করে, তুমি কাকে বলছো? কাল রাতে বাবা বলল বিয়ের তারিখ নাকি ঠিক করে ফেলেছে। ইমামা? জালালের মাথায় যেন বাজ পড়ল। বিয়ের তারিখ? আমি জানতে চাই তোমার বাবা মায়ের সাথে কথা বলা হয়েছে? না ইমামা, আমি এখনও কথা বলতে পারিনি। তাহলে এখন বলো। আমি অন্য কাউকে বিয়ে করব না তুমি জানো, কিন্তু এমন বিয়েও করব না তাদের সাথে কথা বলে জানাও কি বলে। ইমামা, তোমার আশেপাশে কেউ আছে? জালাল বুঝতে পারে। হ্যাঁ। তাই আমাকে আজজাদ বলে ডাকছো? হ্যাঁ। আমি বাবা মায়ের সঙ্গে কথা বলছি। তুমি আবার কখন ফোন করবে? তুমি বলো তোমাকে কখন ফোন করব? কাল। তোমার বিয়ের তারিখ কবে? এটা আমাকেও জানানো হয়নি। ঠিক আছে, আমি আজকেই বাবা মার সঙ্গে কথা বলছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জালাল ভরসা দিয়ে ফোন কেটে দেয়। ইমামা মনে মনে শুকরিয়া আদায় করে, মা ভাবি কেউই ধরতে পারেনি ও আজজাদ না অন্য কারোর সঙ্গে এতক্ষণ কথা বলছিল। এই বিয়ে তোমার বাবা আর আজম ভাই মিলে ঠিক করেছেন, তাই তোমার বা আজজাদের কথায় দেরি করা হবে না। সালমা মুবিন নরম সুরে বললেন, আমি মার্কেটে যাচ্ছি, কিছু জরুরি জিনিসপত্র লাগবে আমার। ফোনের ব্যাপারে একরকম, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনুমতি নেই। তোমার বাবা শুধু আমাকে না, দারোয়ানকেও বলে গেছে তোমাকে যেন বাইরে যেতে না দেওয়া হয়। আম্মি, সবে আমার সাথে এমন কেন করছেন আপনারা? ইমামা অসহায় ভঙ্গিতে সোফায় বসে। আমি বিয়েতে অমত করিনি, বলেছি হাউস জব পর্যন্ত অপেক্ষা করতে, তারপর বিয়ে করব। আমার মাথায় কাজ করছে না তুমি বিয়েতে দেরি কেন চাইছো। বিয়ে তাড়াতাড়ি হলেও তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। এবার ইমামার ভাবি বোঝানোর চেষ্টা করে। অযথা কাল রাত থেকে সবাই টেনশনে। আমি অবাক হচ্ছি, আগে কখনো এমন জেদ করনি তুমি। তাহলে এখন কি হয়েছে তোমার? লাহোরে যাওয়ার পর তুমি খুব অদ্ভুত হয়ে গেছো। তাছাড়া আমাদের চাওয়ায় কিছু হবে না, আগেও বলেছি। এটা তোমার বাবার সিদ্ধান্ত। সালমা মুবিন বললেন, আপনি অন্তত বাবাকে বোঝাতে পারতেন। ইমামা মায়ের কথায় প্রতিবাদ করে, কিসের জন্য? আপত্তি কিছু থাকলে বোঝাতাম। আমি কিছুই খুঁজে পাইনি। ইমামা রাগ হয়ে ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে ঘুম ভাঙে সালারের, তাই ঘড়ি দেখে কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিকান্দার আর তাইবা করাচি গেছেন, বাড়িতে একা ও। কাজের লোক যখন নাস্তা নিয়ে রুমে ঢোকে তখন টিভি দেখছিল। নাসেরাকে একটু ভেতরে পাঠাও। কাজের লোককে দেখে কিছু মনে পড়ে। কাজের লোক বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর নাসেরা রুমে আসে। জি সাহেব, আমাকে ডেকেছেন? মধ্যবয়সী একজন গৃহপচারিকার ভেতরে ঢুকল। হ্যাঁ, কাজ আছে। নাসেরা, তোমার মেয়ে না ওয়াসিমের বাড়িতে কাজ করে? রিমোট দেখে বলল ও। হাসিম সাহেবের বাড়িতে? হ্যাঁ, তাদের বাড়িতে। হ্যাঁ করে। মহিলা অবাক হয়ে তাকায়। কখন যায় তোমার মেয়ে ওই বাড়িতে? এখন ওখানে আছে। কি হয়েছে সালার সাহেব? কিছু না। তোমার মেয়েকে এই মোবাইল দিয়ে বলবে ইমামাকে দিয়ে আসতে। বেশ উদাসীন ভঙ্গিতে নিজের মোবাইল তুলে কাজের মহিলার দিকে বাড়ায়। নাসেরা থ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আপনার কথা বুঝলাম না। মোবাইলটা আমার মেয়েকে দেব? হ্যাঁ, তোমার মেয়েকে দিয়ে বলবে কাউকে না জানিয়ে মোবাইলটা ইমামাকে দিয়ে আসতে। কিন্তু কেন? এটা জানা তোমার জন্য জরুরি না। যা বলছি তা করো। যদি কেউ জেনে যায় তাহলে? কেউ তখন জানতে পারবে যখন তুমি মুখ খুলবে, আর তুমি মুখ খুললে ক্ষতি তোমাদের মা মেয়ের হবে, অন্য কারো না। যদি মুখ বন্ধ রাখো তাহলে কেউ জানবেও না, তোমারও বেশ লাভ হবে। নাসির এবার কিছু না বলে নীরবে মোবাইল হাতে নেয়। সালার বলল, আবার বলছি, কেউ যাতে এ ব্যাপারে কিছু না জানে। নাসেরা মাথা নেড়ে চলে যাচ্ছিল। সালার পেছন থেকে ডাক দেয়, 1 মিনিট দাঁড়াও। ওয়ালেট থেকে কিছু কারেন্সি নোট বের করে বাড়িয়ে বলল, এগুলো রাখো। নাসেরা ছোট একটা হাসি দিয়ে নোটগুলো নেয়। যেসব বাড়িতে কাজ করে সেখানকার ছেলেমেয়েরা এমন অনেক গোপন বিষয় তার জানা। এতে বাড়তি কিছু আয় হয়। তাৎক্ষণিকভাবে অনুমান করলো সালার ইমামার চক্কর চলছে, আর এই মোবাইল সালারের পক্ষ থেকে ইমামার জন্য উপহার। কিন্তু এটা ভেবে অবাক হচ্ছে, আগে কেন টের পায়নি? তার তো বিয়ে হচ্ছে, তাহলে এইসব কাজ কারবার কেন করছে? আর একবার আমায় দেখো। ইমামা বিবিকে কত সহজ সরল ভাবতাম। নিজের অসতর্কতায় নাসেরের বড্ড আফসোস হচ্ছিল। আব্বু, আপনার সঙ্গে কথা ছিল। জালাল রাতে বাবার রুমে আসে।
জালালের বাবা তখন ফাইল দেখায় ব্যস্ত ছিল। হ্যাঁ বলো, কি কথা? জালাল এসে পাশের চেয়ারে বসে, কিছুক্ষণ চুপ করে থাকে। আনসার জাবেদ বুঝলেন ছেলে কিছু নিয়ে চিন্তিত। আব্বু, আমি বিয়ে করতে চাই, জালাল কোনো রকম ভূমিকা ছাড়া বলে ফেলে। কি? আনসার জাবেদ ছেলের মুখের দিকে তাকান। তুমি কি করতে চাও? আমি বিয়ে করতে চাই। হঠাৎ এই সিদ্ধান্ত? কালকে পর্যন্ত তো দেশের বাইরে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলে, আর আজকে বিয়ের কথা নিয়ে এসেছো। আনসার জাবেদ হাসলেন। ব্যাস, ব্যাপারই এমন যে কথা বলতে হচ্ছে। আনসার জাবেদ গম্ভীর হয়ে গেলেন। আপনি জয়নবের ফ্রেন্ড ইমামাকে দেখেছেন? হ্যাঁ, তোমার পছন্দ? আনসার জাবেদ অনুমান করলেন। জালাল মাথা নেড়ে সায় জানায়। কিন্তু তাদের পরিবার অনেক ধনী, মেয়ের বাবা শিল্পপতি, তাছাড়া তারা মুসলমান না। আনসার জাবেদের কথার ধরন বদলে গেছে। আব্বু, ইমামা ইসলাম কবুল করেছে। ওর পরিবার কাদিয়ানি, জালাল বলল। ওর পরিবার জানে? না। তোমার মনে হয় তারা এই প্রস্তাব মেনে নেবে? আনসার জাবেদ তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল। আব্বু, ওর পরিবারের অনুমতির দরকার নেই, তাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে করতে চাই। মাথা ঠিক আছে তোমার? আনসার জাবেদ ধমক দেন। আমার মত নেই এই বিয়েতে। জালালের চেহারা নিভে যায়। আব্বু, আমি ওকে কথা দিয়েছি, নিচু গলায় বলল। আমাকে বলে কথা দাওনি। এ বয়সে এমন অনেক কথা দেওয়া নেওয়া হয়, তাই বলে কি নিজের জীবন নষ্ট করে ফেলবে? তাদেরকে পেছনে লাগিয়ে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আব্বু, আমি লুকিয়ে বিয়ে করব, কাউকে না বললে কিছু হবে না। আর যদি জেনে যায় তাহলে? তাছাড়া পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার বিয়ের কথা ভাবছি না। এখনও তোমাকে অনেক কিছু করতে হবে। আব্বু প্লিজ, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, জালাল নিচু আওয়াজে বলল। আচ্ছা, যদি তাই হয় ওকে বলো ওর বাবা মায়ের সাথে কথা বলতে। ওর বাবা মা মেনে নিলে আমি তোমাদেরকে বিয়ে করিয়ে দেব। আনসার জাবেদ আদেশের সুরে বললেন। কিন্তু আমি এমন কোনো মেয়ের সাথে তোমার বিয়ে হতে দেব না যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে চায়। আব্বু, আপনিও সমস্যা বোঝার চেষ্টা করুন। ও খারাপ মেয়ে না, অনেক ভালো। শুধু একজন মুসলমানকে বিয়ে করতে চায়, যাতে ওর পরিবার রাজি না। জালাল ইচ্ছাকৃত ইমামার বাগদানের কথা এড়িয়ে যায়। অন্য কারো সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমারও হওয়া উচিত না। এটা ইমামার সমস্যা, ওকে বুঝতে দাও। তুমি নিজের কাজ করো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। আব্বু প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করুন। মেয়েটার সাহায্য দরকার, বহু মানুষের সাহায্য দরকার। তুমি কজনের করবে? আর যাই হোক, আমাদের এবং তাদের স্ট্যাটাসে এত পার্থক্য যে তাদের সাথে কোনো ধরনের শত্রুতা বা বিরোধিতার মোড় নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বুঝেছো তুমি? তার উপর একটা অমুসলিম মেয়েকে ঘরে এনে চারপাশে সবাইকে কিভাবে মুখ দেখাবো? আব্বু, ও মুসলমান হয়ে গেছে, আমি আপনাকে বলেছি। জালাল একটু বিরক্ত হয়ে বলল। 4 দিনের জানাশোনায় তোমার এমন প্রভাব পড়েছে যে ও মুসলমান হয়ে গেছে? আব্বু, আমার সাথে পরিচিত হওয়ার আগেই মুসলমান হয়েছিল। তুমি ইসলাম কবুল করতে দেখেছো ওকে? মাযহাব নিয়ে ওর সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তাই জানি। আচ্ছা, ধরে নিলাম এটা সত্য। তাহলে নিজের সমস্যা থেকে নিজে বের হোক, তোমাকে এর মাঝে টানা উচিত না। বাবা মায়ের সাথে সরাসরি কথা বলুক, জানাক তোমাকে বিয়ে করতে চায়। তারপর আমি আর তোমার মা দেখব কি করা যায়। দেখো জালাল, ওর পরিবার তাদের ইচ্ছে আর খুশিতে তোমাদের বিয়েতে রাজি হলে আমিও আনন্দের সাথে মেনে নেব। কিন্তু নাম নিশানা ছাড়া কোনো মেয়ের সাথে আমি তোমার বিয়ে হতে দেব না। আমরা একটা সমাজে থাকি, মানুষকে মুখ দেখাতে হয়। ছেলের বউয়ের পরিবার নিয়ে কি বলবো সবাইকে? এটা নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে, নিজের পছন্দে আমার ছেলে বিয়ে করেছে। আব্বু, ওকে সাহায্য করা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে। আর আনসার যাবে ছেলেকে থামান। ধর্মকে মাঝে টেনে আনবে না। সব কিছুতে ধর্ম টানা জরুরি না। ধর্মীয় কর্তব্য পালনের জন্য তুমি রয়ে গেছো, বাকি সব মুসলমান মরে গেছে। আব্বু, মেয়েটা আমার কাছে সাহায্য চেয়েছে, তাই বলছি। দেখো বাবা, প্রসঙ্গ সাহায্য বা ধর্ম নিয়ে না, এখানে প্রয়োজন বাস্তবতা দেখা। খুব ভালো কথা, তোমার মাঝে সাহায্য করার অনুভূতি আছে এবং ধর্মীয় কর্তব্যের খেয়াল রাখো। কিন্তু মানুষের ওপর কিছু অধিকার তার বাবা মায়েরও আছে, যা ধর্মই ফরজ করেছে। সে অধিকার স্বার্থে আমি চাই ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি ওকে বিয়ে করবে না। ধরো তুমি বিয়ে করে নিলে, এরপর কি হবে? কয়েক মাস আমেরিকায় চলে যাবে, ও বাড়িতে পড়ে থাকবে। আমাদের কাছে এত টাকা নেই যে আমি তোমাদের 4 জনের পড়াশোনা আর ওর পড়াশোনার খরচ করব। তুমি ভালো করেই জানো তোমার পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে। ও তো ডাক্তার হতে পারবে না, তাহলে কত বছর ঘরে বসিয়ে রাখবে? আর যদি ওর পরিবার আমাদের বিরুদ্ধে কেস ফাইল করে, তাহলে তুমি আমি দুজনেই জেলে খাটব। নিজের বোনের কথা চিন্তা করো। তুমি কি চাও?
এই বয়সে আমি হাজত পাস করি? এমনকি হতেও পারি তুমিও। বাবার কথার ওপর জালাল কিছু বলতে পারল না। এইসব ব্যাপারে এত আবেগ নিয়ে ভাবতে নেই। আমি তোমাকে পথ বলে দিয়েছি। ওকে বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে বলো। হতে পারে তারা রাজি হয়ে যাবে। তাহলে আমার আপত্তি কিসের? যদি না পারে তাহলে বলে দিবে অন্য কাউকে বিয়ে করে ফেলতে। ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবে তোমার এই সিদ্ধান্ত কত লোকসানদায়ক আমাদের জন্য। আনসার জাবেদ আলোচনার দেয়ালে শেষ পেরে ঠুকলেন। আপা, আপনার রুম পরিষ্কার করে দেই? কাজের মেয়ে দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো। না, তুমি যাও, ইমামা হাত দিয়ে ইশারা করে বলল। কাজের মেয়ে চলে না গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তোমাকে বললাম না? ইমামা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কথা গলাতেই আটকে যায়। কাজের মেয়ে ওড়নার নিচ থেকে একটা মোবাইল বের করছে, যা দেখে ওর চোখ বড় হয়ে যায়। আপা, মা এটা দিয়ে বলল পাশের বাড়ির সালার সাহেব আপনাকে দিতে বলেছে। তড়িঘড়ি করে কাজের মেয়ে মোবাইল বাড়িয়ে দেয়। মোবাইলটা এক প্রকার ছোঁ মেরে হাতে নেয় ইমামা। হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে গেছে। দেখো, কাউকে বলবে না তুমি আমাকে মোবাইল এনে দিয়েছ, সাবধান করে। না আপা, চিন্তার কিছু নেই, কাউকে বলবো না। আপনার কিছু দেওয়ার থাকলেও দিতে পারেন। না, আমার কিছু দেওয়ার নেই, তুমি যাও। ইমামা নিজের কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে। কাজের মেয়ে বেরিয়ে গেলে রুম লক করে নেয় ও। কাঁপতে থাকা হাতে আর অনিয়ন্ত্রণ হৃদস্পন্দন নিয়ে জালালের নাম্বার ডায়াল করে। সব বিস্তারিত বলতে চায়। কল জালালের মা রিসিভ করলো। জালাল বাইরে, রাত ছাড়া ফিরবে না। তুমি জয়নবের সাথে কথা বলো। ওকে ডেকে দেই? জালালের মা বললেন। না আন্টি, আমার একটু তাড়া আছে। জয়নবের সাথে অন্য সময় কথা বলবো। জালাল ভাইকে কিছু বইয়ের কথা বলেছে, সেগুলোর কথা জিজ্ঞেস করতাম, পরে ফোন করব বলে ফোন রেখে দেয় ও। সেদিন দুপুরেও খায় না, শুধু রাত নামার অপেক্ষা করছিল যাতে জালাল বাসায় ফিরে কথা বলতে পারে। সন্ধ্যায় কাজের মেয়ে এসে আজজাদের ফোনের খবর দেয়। যখন নিচে আসে তখন শুধু লনে ওয়াসিম ছিল। ভাইকে পুরো এড়িয়ে ফোনের কাছে চলে আসে ও। রিসিভার তুলতে অন্য পাশ থেকে আজজাদের গলা শুনে রক্ত টকবক করে ওঠে। এটা জানার পরেও যে এই বিয়ের পেছনে ওর বাবার ভূমিকাই বেশি, তবুও ভীষণ রাগ ছিল। আজজাদ ওর অবস্থা জিজ্ঞেস করছে। আজজাদ, তুমি আমাকে এভাবে ধোকা দিলে কেন? কিসের ধোকা দেওয়ার কথা বলছো মামা? বিয়ের তারিখ ঠিক করে ফেলা, কথা বললে না কেন? আঙ্কেল তোমার সাথে কথা বলেননি? জিজ্ঞেস করেছিল, বলেছিলাম এখন বিয়ে করতে চাই না। করার কিছুই নেই, তাছাড়া সমস্যা কি? বিয়ে এখন হোক বা কয়েক বছর পর। আজজাদ, তোমার সমস্যা না থাকলেও আমার আছে। পড়াশোনা শেষ হওয়া না পর্যন্ত আমি বিয়ে করতে চাই না, তুমিও জানো। হ্যাঁ জানি, কিন্তু এই পুরো বিষয় আমি কোথাও ইনভলভ ছিলাম না। বিয়ে আঙ্কেলের পীড়াপিড়িতে হচ্ছে। তাহলে থামিয়ে দাও। কেমন কথা বলছো মামা? আমি কিভাবে থামাবো? আচ্ছা প্লিজ। ইমামা, আমি পারবো না। বিয়ের কার্ড ছাপানো শেষ, দুই বাড়িতে আয়োজন করা হচ্ছে। আর পুরো কথা না শুনে রিসিভার নামিয়ে রাখে ও। ওয়াসিম বোনের কথোপকথন দখল দেয়নি, শুধু শুনে গেছে। কিন্তু যখন ইমামা ফোন রাখলো তখন বলল, তুমি অযথা বিষয় নিয়ে এত বড় হাঙ্গামা করছো। কাল হলেও বিয়ে আজজাদকেই করতে হবে, তাই এসব করে নিজের ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছুই হচ্ছে না। বাবা তোমার উপর ভীষণ রেগে আছে। আমি তোমার মতামত চাইনি, নিজের কাজ নিয়ে থাকো। তুমি আমার সঙ্গে যা করেছো তা যথেষ্ট। ভাইয়ের উপর চোখ রাঙিয়ে রুমে চলে যায় ইমামা। রাতেও রুম থেকে বের হয় না ইমামা, কিন্তু কাজের মেয়ে খাবার দিয়ে গেলে খেয়ে নেয়। রাত 11টার দিকে জালালকে ফোন করে। এবার কল জালালি তোলে। সেও হয়তো ওর ফোনের অপেক্ষায় ছিল। সামান্য খোঁজ খবর পর মূল কথায় চলে আসে। ইমামা, আমি আব্বুর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারপর? ইমামা জিজ্ঞেস করে। একটু চুপ থেকে জালাল বলে, আব্বু এই বিয়েতে রাজি না। ইমামা কেঁপে ওঠে। কিন্তু আপনি তো বলেছিলেন কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আব্বু অনেক বিষয়ে আপত্তি আছে। তার মনে হয় আমাদের পারিবারিক স্ট্যাটাসে অনেক পার্থক্য। বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে জানে। তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে ফ্যামিলির অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করতে চাও। তিনি এটা ভেবে ভয় পাচ্ছেন যে এমন পরিস্থিতিতে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। ইমামা স্তব্ধ হয়ে কানের সাথে ফোন ধরে শুনতে থাকে। আপনি তাতে রাজি করানোর চেষ্টা করেননি? লম্বা নীরবতার পর জিজ্ঞেস করল। সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আব্বু বলেছেন তোমার ফ্যামিলি এই বিয়েতে রাজি হলে তার কোনো আপত্তি থাকবে না। এটা বড় করে দেখবেন না তোমার ফ্যামিলি কোন মাযহাবের, কিন্তু তাদের ইচ্ছের বিরুদ্ধে বাবা আমাদের বিয়ে মানবে না। আর আপনি, আপনি কি বলতে চান? ইমামা, আমি কিছু বুঝতে পারছি না। জালাল,
আমার বাবা মা কখনো আমাদের বিয়ের জন্য রাজি হবে না, কারণ এমন কিছু হলে পুরো কমিউনিটি তাদের বয়কট করবে, যা তাদের পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। তার উপর আজ রাতের সাথে আমার বাগদানের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? ইমামা, তারপরও তাদের সাথে কথা বলো, হতে পারে কোনো পথ বেরিয়ে আসবে। আমি কালকেই বাবার হাতে থাপ্পড় খেয়েছি, শুধু এটুকু বলে যে আমি অন্য কারোর প্রতি আগ্রহী। ইমামার কণ্ঠ কান্নায় জড়িয়ে আসে। আর যদি জানে আমি যাকে পছন্দ করি সে তাদের মাঝহাবের না, তাহলে মেরে ফেলবে। প্লিজ জালাল, আপনি আঙ্কেলকে বোঝান, আমার সমস্যা খুলে বলুন, মিনতি করে ও। আচ্ছা, আমি কালকে আব্বুর সাথে আবার কথা বলবো, আম্মির সাথেও, তারপর জানাচ্ছি তারা কি বলে। জালালও চিন্তায় ছিল। ফোন রেখে ইমামার মন আরও বেশি ওঠে। ওর কল্পনা জগতেও ছিল না জালালের বাবা মা এই বিয়েতে আপত্তি করতে পারে। মোবাইল হাতে নিয়ে শূন্য মস্তিষ্কে সেভাবেই বসে রইল। তোমার বাবা এই বিষয়ে আমার সাথে কথা বলেছে, এবং তিনি যা বলেছেন সেইটাই ঠিক। তোমার এইসব বিপদ ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই, জালালের মা পরিষ্কার গলায় বললেন। ইমামার অনুরোধে জালাল মায়ের সাথে কথা বলতে এসেছিল। কিন্তু আম্মি, এখানে বিপদের কি আছে? কিছু হবে না, আপনারা অকারণে এত ভয় পাচ্ছেন। জালাল কিছুটা প্রতিবাদ করল। তুমি ঠিক সেই পরিমাণের আহাম্মক, যা পরিমাপ করা যায় না। ছেলের কথায় জালালের মা রেগে ওঠেন। ইমামার পরিবার আর ওর বাবাকে তোমার বাবা ভালো করেই চেনে। তোমার কি মনে হয় বিয়ে করে ফেললে তারা তোমাকে ছেড়ে দেবে? আমাদের কি কিছু না বলে বসে থাকবে? আম্মি, আমরা বিয়ে গোপনে রাখবো, কাউকে বলবো না। আমি স্পেশালাইজেশনের জন্য বাইরে যাওয়ার পর ইমামাকেও নিয়ে যাব। সব কিছু আড়ালে থাকবে, কেউ কিছুই জানতে পারবে না। আর ইমামার জন্য এত বড় ঝুঁকি আমরা কেন নেব? তাছাড়া তোমার জানা উচিত আমাদের পরিবার নিজেদের ভেতরেই বিয়ে হয়, ইমামা বা অন্য কারো দরকার নেই। জালালের মা প্রসঙ্গ বদলে ফেলেন। যদি আমার আন্দাজ থাকতো তুমি এইসব মেয়ের সাথে জড়িয়ে পড়বে, তাহলে আগেই কোথাও সম্বন্ধ ঠিক করে রাখতাম। রেগে বললেন, আম্মি, আমি ইমামাকে পছন্দ করি। তোমার পছন্দ এখানে মূল্য নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে আমি আর তোমার বাবা কী ভাবে, এবং অন্য কেউ ইমামা বা ওর পরিবার পছন্দ করি না। আম্মি, ও অনেক ভালো, আপনি চেনেন, বাসায় অনেকবার এসেছে, তখন তো খুব প্রশংসা করতেন। প্রশংসা করার মানে এই না যে ওকে ছেলের বউ বানিয়ে ফেলবো। আম্মি, আপনি অন্তত আব্বুর মতো বলবেন না, একটু সহানুভূতি নিয়ে ভাবুন। জালাল, তোমার বোঝা উচিত এই জেদ আর সিদ্ধান্তের কারণে আমাদের পরিবারের ওপর কেমন প্রভাব পড়বে। আমাদেরও একটা স্বপ্ন আছে তোমাকে একটি উঁচু ও ভালো বংশে বিয়ে করানোর। তোমার বাবা এই বিয়েতে অনুমতি দিলেও আমি দেব না। ইমামাকে ছেলের বউ হিসেবে কখনোই মানতে পারবো না। ইমামার অবস্থাটা বুঝুন, কত বড় পদক্ষেপ নিয়েছে, এখনও সাহায্য দরকার। যেহেতু নিজে এত বড় পদক্ষেপ নিয়েছে, সুতরাং অন্যের উপর ঝামেলা চাপানো উচিত না ওর। আমি ওকে খারাপ বলছি না, অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। মাথা খাটিয়ে ভাবো, স্পেশালাইজেশন করতে তুমি দেশের বাইরে যাবে, ফিরে এসে নিজেই হসপিটাল করবে। জালালের মা নরমভাবে বলতে থাকেন, বাবা, ভালো পরিবারে বিয়ে হলে মানুষের জন্য এগিয়ে যাওয়ার অনেক পথ খুলে যায়। তোমার জন্য এমনিতেই অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। যখন স্পেশালাইজেশন করে ফিরবে, তখন আরও কত ভালো পরিবার বিয়ে হতে পারে তোমার কোনো আন্দাজ আছে? নিজে ভেবে দেখো, শুধু ইমামাকে বিয়ে করে কি পাবে তুমি? পরিবার ওকে বাদ দিয়ে দেবে, সমাজে যে বদনাম হবে তা আলাদা। বিয়ে হয়ে গেলেও আগামীতে সন্তানরা তোমাদের নিয়ে কি ভাববে, এটা 2-4 দিনের বিষয় না, সারা জীবনের বিষয়, গম্ভীরভাবে বোঝালেন। জালাল কোনো রকম আপত্তি বা প্রতিবাদ ছাড়াই চুপচাপ মায়ের কথা শোনে। চেহারা দেখে অনুমান করা যাচ্ছিল কথায় কতটুক প্রভাবিত হয়েছে। পরের রাতে আবার কল দেয় ইমামা। ফোন জালাল রিসিভ করে। ইমামা, আমি কথা বলেছি, আম্মি আব্বুর চেয়েও বেশি রেগে গেছে। ইমামা আধা ভাঙা মন আবার পুরো ভেঙে যায়। আম্মি বলেছেন এইসব অহেতুক বিষয়ে নিজেকে জড়ানোর দরকার নেই। জালাল সোজাসাপটা বলে, তোমার সমস্যার কথা বলেছি, তিনি বলেছেন ওইটা তোমার সমস্যা, আমাদের না। জালালের প্রতিটা শব্দে ইমামার কষ্ট বাড়ছিল। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আম্মি রাজি না, মনে হয় হবেনও না। জালালের কণ্ঠে নিচু হয়ে আসে। প্রতিটি শব্দ ইমামার বুকে তীরের মতো গিয়ে লাগছে। জালাল, আপনার সাহায্যের প্রয়োজন আমার। ভাঙা মন নিয়ে শেষ আশায় বলল, জানি মামা, কিন্তু আমার কিছু করার নেই, বাবা মা রাজি না। আপনি তাদের অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন না? না, তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। প্লিজ জালাল, ইমামা মিনতি করে।
আপনি ছাড়া আমার কোনো পথ নেই। আমি বাবা মায়ের অবাধ্য হতে পারবো না। আমাকে এইসব করতে বাধ্য করো না। অবাধ্য হতে বলছি না, শুধু আপনার কাছে আমার জীবনের ভিক্ষা চাইছি। ইমামার স্নায়ু দুর্বল হয়ে আসে। মনে করতে পারে না জীবনে এর আগে কখনো কারোর সামনে এমন অসহায়ের মতো কথা বলেছিল কিনা। আপনি শুধু আমাকে বিয়ে করুন। আপনার বাবা মাকে জানাতে হবে না। এরপর চাইলে তাদের পছন্দের অন্য কোথাও বিয়ে করে নিয়েন। আমি আপত্তি করব না। এখন তুমি বাচ্চাদের মতো কথা বলছো। নিজে ভেবে দেখো, এমন বিয়ের কথা শুনলে আমার বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে। বাড়ি থেকে বের করে দেবে আমাকে। এরপর তুমি আর আমি কি করব? আমরা দুজন পরিশ্রম করব, কিছু একটা জোগাড় হয়ে যাবে। তোমার সেই কিছু একটা দিয়ে আমি বাহিরে পড়তে যেতে পারবো? ইমামা কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলে। নাই মামা, আমার এত স্বপ্ন আকাঙ্ক্ষা তোমার জন্য বা অন্য কারোর জন্য আমি ছাড়তে পারবো না। ভালোবাসি, কিন্তু তুমি যে আবেগ দেখাচ্ছ তা দেখাতে পারবো না। আর ফোন করবে না। পুরো বিষয়টা আমি এখানেই শেষ করতে চাই। তোমার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু নিজের সমস্যার সমাধান নিজেই বের করো। আমি তোমাদের কোনো সাহায্য করতে পারছি না। খোদা হাফেজ। জালাল কল কেটে দেয়। রাত 10:50। নিজের চারপাশের পৃথিবীকে ধোঁয়ায় বিলীন হয়ে যেতে দেখে ইমামা। সব কিছু হাতের মুঠো থাকা এবং তা হাত ফসকে একদম দূরে কোথাও হারিয়ে যাওয়ার পার্থক্য ওর চেয়ে ভালো হয়তো কেউই বলতে পারবে না। অসার মন আর ক্ষতিবিক্ষত স্নায়ু দিয়ে দীর্ঘ সময় বিছানায় পা ঝুলিয়ে মূর্তির মতো বসে থাকে। বাবাকে সব বলে দেওয়া উচিত এখন। এছাড়া কোনো পথ নেই। এতে হয়তো তিনি নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। তাতে অন্তত এ বাড়ি থেকে মুক্তি পাব। আমি আশজাদকে বিয়ে করব না, তাই শপিংয়ের তো প্রশ্নই আসে না, ইমামা শক্ত গলায় মাকে বলল। পরের দিনের কথা, সালমা মুমিন মেয়েকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলেন। আগে বিয়ে নিয়ে আপত্তি ছিল, এখন আশজাদকে নিয়েও। চাও কি তুমি? সালমা রেগে বললেন। শুধু এইটাই, আপনার আশজাদের সাথে আমার বিয়ে দেবেন না। তাহলে কার সাথে দেব? হাসি মুবিন হঠাৎ খোলা দরজা দিয়ে ভেতরে এসে জিজ্ঞেস করলেন। করিডোর থেকে মেয়ে আর তার স্ত্রীর কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ইমামা একদম চুপ হয়ে যায়। বলো, কাকে বিয়ে করতে চাও? এখন মুখ কেন বন্ধ? আশজাদকে বিয়ে করবে না? সমস্যা কি তোমার? বাবা, বিয়ে একবারই হয় এবং আমি তা নিজের পছন্দেই করব। ইমামা কিছুটা সাহস জুগিয়ে বলল। কাল পর্যন্ত তো আশজাদ তোমার পছন্দ ছিল। হাসি মুবিন দাঁত কিরমিরিয়ে বললেন। কাল পর্যন্ত ছিল, আজ বা এখন নেই। এখন কেন নেই? কি হয়েছে পছন্দের? বাবা, আমি কোনো মুসলমানকে বিয়ে করব। হাসি মুবিনের মনে হলো আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। কি? কি বললে তুমি? নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমি কোনো অমুসলিমকে বিয়ে করব না, কারণ আমি ইসলাম কবুল করেছি। পরের কয়েক মিনিট রুম জুড়ে নিস্তব্ধতা ছেয়ে থাকে। সালমা মুবিন নির্বাক হয়ে যান। হাসি মুবিন পাথরের মূর্তির মতো মেয়ের দিকে তাকিয়েছিলেন। তার মুখ খোলা, যেন শ্বাস নিতেও ভুলে গেছেন। কল্পনায় ছিল না জীবনে কখনো সন্তান নিয়ে, তাও সবচেয়ে আদরের মেয়ের কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তার 40 বছরের জীবনে সব সাধনা ঝড়ের মতো কবলে এসে দাঁড়িয়েছে। তুমি এসব আজে বাজে কথা বলছো? তার মধ্যে ক্ষোভের ঢেউ উঠে। বাবা, আপনি জানেন আমি কি বলছি, খুব ভালো করেই জানেন। তুমি পাগল হয়ে গেছো। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। কিছু না বলে শুধু নাবোধক মাথা নাড়ে। বাবার মানসিক অবস্থা বুঝতে পারছিল। এর জন্য তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, যাতে তুমি তুমি হাসি মুবিন কথা খুঁজে পেলেন না বলার মতো। শুধু আজাদকে বিয়ে না করার জন্য তুমি এইসব করেছো, তাই না? যেন আমরা তোমার বিয়ে সেই ছেলের সাথে দিয়ে দেই যাকে তুমি পছন্দ করো। না বাবা, তেমন কিছু না। এমনই। তুমি বোকা ভাবো আমাকে? তার মুখে ফেনা উঠে গেল। আপনি যার সাথে ইচ্ছে বিয়ে দিতে পারেন, আমি আপত্তি করব না। শুধু সে আপনার কমিউনিটির হতে পারবে না। তাতে অন্তত এটা বলতে পারবেন না আমি নির্দিষ্ট কারোর জন্য এসব করেছি। 2 শুক্রবার মিলিয়ে 8 দিনের বাচ্চা তুমি? জানো কি? হ্যাঁ, দাঁতে দাঁত চেপে বললেন তিনি। আমি সব জানি বাবা। আমার বয়স 20 বছর। এখন আর আপনাদের আঙুল ধরে হাঁটা বাচ্চা নেই। এটাও জানি এই মাযহাবের কারণে আমাদের পরিবার এত সমৃদ্ধি। স্থির আর স্পষ্ট গলায় বলল ও। তুমি তুমি কখনো মাফ পাবে না। তুমি হাসি মুবির মেয়ের দিকে আঙুল তাক করে বলতে থাকেন। ইমামার তার জন্য মায়া লাগছিল। নিজের জাহান্নামে দাঁড়িয়ে অন্যকে জাহান্নামের হুমকি দেওয়ার মানুষটার জন্য দয়া হচ্ছিল। চোখের উপর পর্দা টানা, হৃদয়ে মোহের লাগানো মানুষটার জন্য করুণা জাগছিল। আত্মমগ্ন ও বিভ্রান্তির সবচেয়ে উপরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য দুঃখ লাগছিল।
তুমি গোমরাহির পথে চলে গেছো কয়েকটা বই পড়ে। ইমামা তাকে বাধা দেয়। আপনি এইসব বিষয় আমার সাথে তর্ক করে পারবেন না বাবা। আমি সব জানি এখন। খুঁজে দেখেছি, যাচাই করেছি, নিশ্চিত হয়েছি। এখন কি বলে বোঝাবেন? আমি নিজের পছন্দের পথ বেছে নিয়েছি। আমি নিজের পছন্দের। আপনি সেটা করেছেন যেটা নিজে সঠিক ভেবেছেন। আমি সেটা করেছি যেটা আমার সঠিক মনে হয়েছে। আপনার আকিদা আপনার ব্যক্তিগত সমস্যা। আমার আকিদা আমার ব্যক্তিগত সমস্যা। তাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে দেওয়াই ভালো। আবেগের বশে করা মূর্খতা না, খুব ভেবেচিন্তে নেওয়ার পদক্ষেপ হিসেবে আমার সিদ্ধান্ত মেনে নিন। খুব গম্ভীর হয়ে বলল। হাসিম মুবিনের রাগ আরও বেড়ে যায় এতে। আমি আমার মেয়ের মাযহাব পরিবর্তন করতে দেব যাতে পুরো কমিউনিটি আমাকে বয়কট করে দেয়? আমি ফুটপাতে চলে যাব। নাই মামা, এটা হতে পারে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এর মানে এই না যে আমাকেও মাথা খারাপ করতে হবে। যে মাযহাব ইচ্ছে কবুল করো, কিন্তু বিয়ে তোমার আজজাদের সাথেই হবে। ওর বাড়িতেই যেতে হবে। সেই বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়েও কী করবে আর কি করবে না। হয়তো ততদিনে মাথা ঠিক হয়ে যাবে। তিনি উত্তেজিত হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যদি জানতাম তোমার জন্য এত অপমান হতে হবে, তাহলে জন্মের সময় গলা টিপে মেরে ফেলতাম। হাসি মুবিন চলে গেল। সালমা মুবিন দাঁত কিরমিরিয়ে বললেন, তুমি আমাদের মান সম্মান ধুলোয় মেশানোর কসম খেয়েছ। ইমামা চুপ করে মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে বকাবকি করে তিনিও রুমে বেরিয়ে যান। তার যাওয়ার হয়তো ঘণ্টাখানিকই হয়েছিল যখন দরজায় নক করে আজাদ ভেতরে ঢুকে। এই সময় আজাদকে এখানে আশা করেনি ইমামা। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ। বুঝতে বাকি নেই হাসিম মুবিন সবাইকে ডাকিয়েছে এবং সব কিছু বলেছে। এসব কি হচ্ছে ইমামা? ভেতরে ঢুকে আজাদ জিজ্ঞেস করে। ইমামা বিছানায় বসেছিল। এসব কেন করছো তুমি? আজাদ, তোমাকে যদি বলা হয়ে থাকে আমি কি করছি, তাহলে এইটাও বলা হয়েছে কেন করছি। তোমার কোনো আন্দাজ আছে কি করছো? আজাদ চেয়ার টেনে বসলো। হ্যাঁ আছে। এ বয়সে মানুষ আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আবেগের বশে? আবেগের বশে কেউ মাযহাব বদলায়? ওহ, আমি 4 বছর ধরে ইসলাম সম্পর্কে পড়েছি। 4 বছর কম সময় না। তুমি মানুষের কথায় প্রভাবিত হয়ে? আমি কারো কথায় প্রভাবিত হইনি। যা ভুল দেখেছি ছেড়ে দিয়েছি, ব্যাস। আজাদ বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঠিক আছে, এসব কথা বাদ দাও। বিয়েতে কেন আপত্তি? তোমার আকিদার পরিবর্তনের বিষয় আলাদা। অন্তত আমাদের বিয়েটা হতে দাও। তোমার সাথে আমার বিয়ে জায়েজ না। ওর কথায় আজাদ থ বনে যায়। আমি অমুসলিম? হ্যাঁ, তুমি অমুসলিম। আঙ্কেল ঠিক বলেছিল, কেউ তোমার ব্রেন ওয়াশ করেছে। তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করতে চাইছো? অন্য কাউকে করো। কারণ আমি চাই না তুমি নিজের জীবন এভাবে নষ্ট করে ফেলো। আজাদের কথা ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসে। জীবন নষ্ট করা? এই জীবন যা তোমাদের মতো মানুষের সঙ্গে কাটাচ্ছি, যারা টাকার জন্য মাযহাব বদলায়? বিহেভ ইয়োরসেলফ। কথা বলার সব ম্যানার্স ভুলে গেছো। কোন বিষয়ে কতটুকু বলা যায়, কতটুকু না সেইটাও মনে রাখোনি। আজাদ ধমকে বলল, আমি এমন কাউকে সম্মান দেখাতে পারবো না যারা মানুষকে গুমরাহ করে। ইমামা তেজি গলায় বলল, যে বয়সে তুমি আছো সে বয়সে সবাই এমন কনফিউজ হয়ে যায়, যেমন তুমি হয়েছো। যখন এ বয়স পেরিয়ে যাবে তখন বুঝবে তুমি না আমরা ঠিক ছিলাম। আজাদ আবার বোঝানোর চেষ্টা করে, যেহেতু তোমরা ভাবছো আমি ভুল, তাহলে আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন? এভাবে কেন আটকে রেখেছো? যদি নিজের মাযহাবের সত্যতার তোমাদের এতই বিশ্বাস, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও। সত্য খুঁজতে দাও। আপন কেউ নিজেদের ক্ষতি করতে চাইলে তাকে একা ছাড়তে নেই, তাও একটা মেয়েকে। ইমামা এই বিষয়ের সংবেদনশীলতা বোঝানোর চেষ্টা করে। নিজের ফ্যামিলির চিন্তা করো। তোমার জন্য সব কিছু ঝুঁকির মুখে পড়ছে। আমার জন্য কিছুই ঝুঁকিতে পড়েনি, কিছুই না। পড়লেও আমি কেন বড়া করব? তোমাদের জন্য আমি কেন দোজকে যাব? শুধুমাত্র বংশের নামের জন্য কেন নিজের ঈমান হারাবো? না আসাদ, আমি তোমাদের সাথে গুমরাহির পথে হাঁটব না। যা করতে চাইছি আমাকে করতে দাও। ইমামা পরিষ্কার জানিয়ে দেয়, তুমি আমাকে জোর করে বিয়ে করলেও লাভ হবে না। আমি নিজেকে তোমার স্ত্রী মানব না, তোমার বিশ্বস্ত হব না। সুযোগ পেলে পালিয়ে যাব। আদতে কয় বছর আমাকে এভাবে বন্দি করে রাখবে? পাহারা দেবে? আমি শুধু কয়েক মিনিট লাগাবো তোমাদের বন্দিশালা থেকে পালাতে। তোমার বাচ্চাও সঙ্গে নিয়ে যাব। জীবনভর কখনো আর ওদের দেখতে পাবে না। কল্পনারহিত ভবিষ্যতের নকশা এঁকে আজাদকে ভয় দেখানোর চেষ্টা করলো। আমি তোমার জায়গায় থাকলে ইমামা হাসিমের মতো মেয়েকে বিয়ে করতাম না। এটা সম্পূর্ণই ক্ষতির চুক্তি, বোকামির শেষ সীমা। ভেবে দেখো, পিছিয়ে যাও। সামনে তোমার পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সুখী জীবন কাটাতে পারো, কোনো ধরনের অস্থিরতা অশান্তি ছাড়া। কিন্তু আমার সাথে তা হবে না।
আমি তোমার জন্য সবচেয়ে খারাপ স্ত্রী প্রমাণিত হব। সুতরাং পুরো বিষয় থেকে আলাদা হয়ে যাও। বিয়েতে না করে দাও। আঙ্কেল আজমকে বলো তুমি বিয়ে করবে না আমাকে, না হলে কিছুদিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে যাও। যখন সব সমস্যা শেষ হবে ফিরে এসো। আমাকে আহাম্মকের মতো বুদ্ধি দেওয়া বন্ধ করো। কোনো মূল্যেই আমি তোমাকে ছাড়ব না। বিয়েতে অমত করব না। এই বিষয় থেকে আলাদাও হব না। বাড়ি থেকেও কোথাও যাব না। আমি তোমাকেই বিয়ে করব ইমামা। এখন এটা আমাদের পরিবারের সম্মান ও নামের প্রশ্ন। এই বিয়ে না হলে বা তুমি বাড়ি থেকে চলে গেলে আমাদের পরিবারের কী পরিমাণ ক্ষতি মুখোমুখি করতে হবে সেই ধারণা নেই তোমার। থাকলে এমন আহাম্মকের মতো বুদ্ধি দিতে না। যতদূর কথা রইল খারাপ স্ত্রী হওয়ার বা বাড়ি থেকে পালানোর, সেটা পরের সমস্যা। আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি এমন টেম্পারমেন্টের মালিক নও যে অন্যদের অহেতুক চিন্তায় রাখবে, তাও আমাকে, যাকে তুমি ভালোবাসো। আজাদ বেশ নিশ্চিত ভঙ্গিতে বলল, ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি না। বিশেষ করে মানসিকতাভাবে তোমার সঙ্গ এবং তোমার সাথে থাকা সম্পর্ককে আমি তখন থেকে মুছে ফেলেছি যখন মাযহাব বদলেছি। এখন আমার জীবনে কোথাও তুমি নেই। যদি আজ আমি নিজের ফ্যামিলির জন্য সমস্যা তৈরি করতে পারি, তাহলে কাল তোমার জন্যও পারবো। তোমার আন্দাজ করা উচিত। তাই পুরো ধারণা থেকে বেরিয়ে আসো। আমরা দুজন এক হতে পারবো না। আমি তোমার পরিবারের অংশ হতে চাই না। আজাদ, তোমার আমার মাঝে অনেক দূরত্ব নেমে এসেছে। এত দূরত্ব যে এখন আমি তোমাকে দেখতেও পাই না। আর এই দূরত্ব আমি কখনো শেষ হতে দেব না। তোমার সঙ্গে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নই আমি। আজাদ বদলে যাওয়া চেহারা নিয়ে ইমামার দিকে তাকিয়ে থাকে। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? ইমামা বলল। তোমার কি মনে হয় এই পর্যন্ত আমি কি করছি? সালার জিজ্ঞেস করল। অপর পাশ নীরব হয়ে যায়। কিছুক্ষণ পর ইমামা বলল, লাহোরে গিয়ে জালালের সাথে দেখা করতে পারবে? সালার কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে। কি জন্য? ইমামার কণ্ঠ ভারী লাগছে, যেন জ্বর এসেছে। হঠাৎ ওর মাথায় কাজ করে, নিশ্চয়ই কান্না করেছে সেই প্রভাব। আমার হয়ে তাকে রিকোয়েস্ট করবে যাতে আমাকে বিয়ে করে, সব সময়ের জন্য না হলেও কিছুদিনের জন্য। আমি শুধু এই বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু কারো সাহায্য ছাড়া সম্ভব না। ব্যাস কিছুদিনের জন্য আমাকে বিয়ে করুক। তোমার তো তার সাথে ফোনে যোগাযোগ আছে, তাহলে এসব কলে কেন বলছো? সালার চিপস খেতে খেতে পরামর্শ দেয়। বলেছি, ইমামা অশ্রুরুদ্ধ গলায় বলল। তারপর? না বলে দিয়েছে। ভেরি স্যাড। সালার আফসোস প্রকাশ করে। এটা তো ওয়ান সাইডেড লাভ অ্যাফেয়ার হয়ে গেল। না, তেমন কিছু না। তাহলে না করলো যে? সালার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। তুমি এসব জেনে কি করবে? ইমামা কিছুটা বিরক্ত হয়ে বলল। সালার আরেকটা চিপস মুখে দেয়। ওখানে গিয়ে আমার কথা বলায় কি হবে? ভালো হয় তুমি যদি আবার কথা বলো। সে আমার সাথে কথা বলছে না, ফোন রিসিভ করে না, হসপিটালের কেউ ডেকে দিচ্ছে না তাকে, ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন অযথা তার পেছনে পড়ে আছো? যেতে দাও তাকে। সে তোমাকে ভালোবাসে না। তুমি এসব বুঝবে না, শুধু আমাকে সাহায্য করো। একবার গিয়ে তাকে আমার অবস্থা বলো। আমার সঙ্গে এমন করতে পারে না সে। যদি সে আমার সাথে কথা বলতে না চায় তাহলে? তারপরও তুমি তার সঙ্গে কথা বলবে, হয়তো কোনো পথ বেরিয়ে আসবে, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সালারের চেহারায় হাসি ফোটে। ইমামার দুর্দশায় বেশ মজা পাচ্ছিল। ফোন রেখে চিপস খেতে খেতে পুরো বিষয় নিয়ে ভাবে। যতদিন যাচ্ছে তত এর সাথে জড়িয়ে পড়ছে। এটা ওর কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। প্রথমে ইমামা পর্যন্ত ফোন পৌঁছানো, এখন জালালের সাথে যোগাযোগ করা। ইমামার বয়ফ্রেন্ড? নিজের সঙ্গে বিড়বিড় করে। ইমামা ওকে জালালের হসপিটাল আর বাড়ি সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে। ও এখন ভাবছে জালাল আনসারের সাথে দেখা করে কি বলবে। সালার মানুষটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে হতাশ হয়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা খুব সাধারণ চেহারা। ওর নিজের দীর্ঘ উচ্চতা এবং শারীরিক অবকাঠামো ওকে বিপরীত লিঙ্গের কাছে আকর্ষণীয় করে তোলায় সক্ষম ছিল, কিন্তু সামনে থাকা ছেলেটা এই দুই বিষয় থেকে বঞ্চিত। স্বাভাবিক উচ্চতার মালিক সে। চেহারায় দাড়ি না থাকলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগতো। সালার সিকান্দারকে বেশ নিরাশ হতে হলো জালাল আনসারের সঙ্গে দেখা করে। আর ইমামাকে এখন আগের চেয়ে বেশি বোকা মনে হয়। আমি জালাল আনসার, আপনি আমার সঙ্গে দেখা করতে চান? আমার নাম সালার সিকান্দার। হাত বাড়িয়ে দেয় সালার। মাফ করবেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। চেনার কথাও না, আমাদের প্রথম সাক্ষাৎ এটা। জালালের খোঁজে হসপিটালে আসে সালার।
কয়েকজনের কাছে জিজ্ঞেস করে পেয়ে যায়। জালাল তখন ডিউটি রুমের বাইরে। আমরা কোথাও বসে কথা বলতে পারি? জালাল অবাক হয়। বসে? কিন্তু কোন বিষয়? ইমামার বিষয়। জালালের চেহারার রং বদলায়। আপনি কে? আমি ওর বন্ধু। জালালের চেহারার রং আবার বদলায়। চুপচাপ একদিকে হাঁটতে থাকে। সালার সাথেই ছিল। পার্কিং লটে আমার গাড়ি আছে, ওখানে যাই, সালার বলে। গাড়ি পর্যন্ত আসা এবং ভেতরে বসা অবধি দুজনের মাঝে কোনো কথা হয় না। আমি ইসলামাবাদ থেকে এসেছি, সালার বলতে শুরু করে। ইমামা চায় যেন আমি আপনার সঙ্গে কথা বলি। ইমামা কখনো আপনার ব্যাপারে বলেনি আমাকে। জালাল অদ্ভুত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি ইমামাকে কবে থেকে চেনেন? প্রায় ছোটবেলা থেকেই। আমাদের দুজনের বাড়ি পাশাপাশি। খুব গভীর বন্ধুত্ব ওর সাথে আমার। সালার নিজেও জানে না শেষের বাক্য কেন বলল। হয়তো জালালের চেহারার রং বদলাতে আর একটু উপভোগ করতে চাচ্ছিল। জালালের চেহারা অপছন্দ ভাব ফুটে ওঠে। ইমামার সাথে আমার বেশ বিস্তারিত কথা হয়েছে। এত বিস্তারিত কথার পরও কি বাকি রয়ে গেছে? স্পষ্ট সুরে বলল সে। ইমামা চায় আপনি ওকে বিয়ে করুন। সালার নিউজ বুলেটিনের মতো বলতে থাকে। আমি ওকে আমার উত্তর জানিয়ে দিয়েছি। ও চায় আপনার সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখুন। এটা সম্ভব না। ইমামা বাড়িতে ওর বাবা মায়ের কাছে বন্দি। সবসময়ের জন্য না হলেও সাময়িক সময়ের জন্য বিয়ে করে বেলিফের সাহায্য ছাড়িয়ে আনুন ওকে। ও যদি তাদের কাছে বন্দি থাকে তাহলে বিয়ে কিভাবে হবে? মোবাইলের মাধ্যমে। আমি এত ঝুঁকি নিতে পারবো না। তাছাড়া এসব বিষয়ে নিজেকে জড়ানোর ইচ্ছে নেই আমার, জালাল বলল। আমার বাবা মায়ের এই বিয়েতে মত নেই। তারা ইমামাকে মেনে নিতে প্রস্তুত না। তার চোখ সালারের চুলের পনিটেলের দিকে। নিশ্চয় জালালও এতক্ষণ ওকে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছে, যেমনটা সালার ইতিমধ্যেই করে ফেলেছে। এটা সাময়িক সময়ের বিয়ে, যাতে ও বাড়ি থেকে বেরোতে পারে। এরপর চাইলে আপনি ওকে তালাক দিতে পারেন। আমি বলে দিয়েছি ওর কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না। তাও এই ধরনের বিষয় আপনি নিজে কেন ওকে বিয়ে করে নিচ্ছেন না? যদি সাময়িক সময়ের বিয়ে হয়ে থাকে তবে আপনি করে ফেলুন। সর্বোপরি আপনি ওর বন্ধু, জালাল খোঁচা মেরে বলল। ইসলামাবাদ থেকে লাহোরে ও সাহায্যের জন্য আসতে পারলে এটাও করতে পারবেন। আমাকে বিয়ে করতে বলেনি, তাই এই বিষয় ভাবিনি, সালার ভাবলেশীন ভঙ্গিতে বলল। তাছাড়াও আপনাকে ভালোবাসে, আমাকে না। অস্থায়ী বিয়েতে ভালোবাসা থাকা জরুরি না। পরে আপনিও তালাক দিতে পারবেন। জালাল সমস্যার সমাধান বের করে ফেলে। আপনার পরামর্শ ওর কাছে পৌঁছে দেব আমি, সালার গম্ভীর হয়ে বলল। যদি এটা সম্ভব না হয় তাহলে ওকে বলবেন অন্য কোনো পথ খুঁজে নিতে। বরং আপনি কোনো পত্রিকার অফিসে চলে যান, গিয়ে তাদেরকে ওর ব্যাপারে বলুন কিভাবে ওর পরিবার জোর করে ওকে আটকে রেখেছে। যখন মিডিয়া এই বিষয়টা হাইলাইট করবে তখন ওর পরিবার চাপে পড়ে নিজেরাই ওকে ছেড়ে দিতে বাধ্য হবে। না হলে আপনি গিয়ে বিষয়টা পুলিশকে জানান। সালার অবাক হয়। জালালের পরামর্শ মন্দ না। তাহলে ইমামা কেন এইসব নিয়ে ভাবছে না? এই পথ বেশি নিরাপদ। আমি আপনার এই পরামর্শ পৌঁছে দেব। আমার কাছে আর আসবেন না। ইমামাকেও বলে দেবেন যাতে আমার সঙ্গে কোনোভাবে কারো মাধ্যমে যোগাযোগ রাখার চেষ্টা না করে। আমার বাবা মা এমনিতেই আমার সম্বন্ধ দেখছে, জালাল যেন ঘোষণা করল। ঠিক আছে, আপনার সব কথাই ওর কাছে পৌঁছে দেব, সালার ভাবলেশীন ভঙ্গিতে বলল। জালাল গাড়ি থেকে নেমে যায়। যদি ইমামা আশা করে বসে থাকে সালার যে কোনোভাবে ওকে বিয়ে করতে জালালকে রাজি করাবে, তাহলে সেটা ইমামার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইমামার প্রতি সালারের কোনো রকম সহানুভূতি নেই। এমন না যে খোদার ভয়ে এই পুরো বিষয়ে ঝাঁপিয়ে পড়েছে। ওর জন্য সব কিছুই একটা অ্যাডভেঞ্চার, আর এই অ্যাডভেঞ্চারে জালালের সাথে ইমামার বিয়ের অন্তর্ভুক্ত না। তাছাড়া বিয়ের জন্য যুক্তি দেখাতে হলে কি যুক্তি দেখাতো? ওর কাছে একটা যুক্তির বাহিরে অন্য কিছু নেই। জালাল আর ইমামা একে অপরকে ভালোবাসত, ব্যাস। আর এই সেই যুক্তি যা জালাল ইতিমধ্যেই নাকচ করে বসে আছে। ধর্মীয় বা নৈতিকতা দেখিয়ে বোঝানোর মতো সক্ষম না, কারণ এই বিষয় নিয়ে নিজেই অজ্ঞ। ধর্ম ও নৈতিকতার সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ইমামার জন্য আরেকজনের সাথে এত লম্বা তর্কে কেন করতে যাবে ও? তাও এমন একজনের সাথে যাকে দেখেই পছন্দ হয়নি। এগুলো সেসব কথা যা লাহোর থেকে ইসলামাবাদে ফেরার পথে সালার ভাবছিল। এসেছিল জালালের সঙ্গে দেখা করতে এবং এটা দেখতে ইমামার খবর পেয়ে তার প্রতিক্রিয়া কেমন হবে। কোনো রকম না বদলে না বাড়িয়ে একই বাক্যে ইমামার সংবাদ পৌঁছে দিয়েছে।
এখন জালালের উত্তর নিয়ে বেশ ফুরফুরে হয়ে ফিরছে। এই খবর পাওয়ার পর মেয়েটা কি করবে, কি বলবে? আজাদকে বিয়ে করবে না? জালাল ওকে বিয়ে করতে প্রস্তুত না, বাড়ি থেকে বের হতে পারছে না। অন্য এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারবে। তাহলে সামনে কি করবে? সাধারণত এই পরিস্থিতিতে মেয়েরা আত্মহত্যা করে। ও ইয়েস, মেয়েটা নিশ্চয়ই এখন আমার কাছে বিষ অথবা রিভলভার চাইবে। প্রত্যাশিত পরিস্থিতি ভেবে আগ্রহী দীপ্ত হয়ে উঠেছিল। আত্মহত্যা? ভেরি এক্সাইটিং। তাছাড়া কি করতে পারে? তুমি আমাকে বিয়ে করবে? সালার ভ্যাবাচেকা খেয়ে যায়। মোবাইলে নিকা? ইমামা যেন কয়েক মুহূর্তের জন্য খানিকটা থম মেরে রইল। লাহোর থেকে ফিরে জালালের উত্তর ইমামার কাছে একইভাবে পৌঁছে দিয়েছে সালার। ওর আন্দাজ ছিল ইমামা কান্নাকাটি শুরু করবে, ওর কাছে কোনো অস্ত্র চাইবে। কিন্তু ইমামা কিছুক্ষণ চুপ থাকার পর যা বলল তা কয়েক সেকেন্ডের জন্য ওর হুঁশি উড়িয়ে দেয়। আমার শুধু কিছুদিনের জন্য তোমার সঙ্গ দরকার, যাতে বাবা মা আর যাদের সাথে বিয়ে দিতে না পারে আমাকে। বেলিফের সাহায্যে এখান থেকে বের হয়ে তোমাকে আর লাগবে না। বাবা মাকে তোমার নাম বলবো না। ইমামা বলছিল, ওকে, করে নিচ্ছি। কিন্তু এই বেলিফ ওয়ালার কাজ একটু ঝামেলার। এর সাথে অনেক আইন জটিলতা জড়িয়ে আছে। উকিল হায়ার করা আর ইমামা বাধা দিয়ে বলল, তুমি এই বিষয়ে তোমার ফ্রেন্ডের সাহায্য নিতে পারবে। তোমার ফ্রেন্ডরা এসব কাজে বিশেষজ্ঞ। সালার কপালে ভাঁজ পড়ে। কোন সব কাজে? এই সব কাজে। তুমি কিভাবে জানলে? ওয়াসিম আমাকে বলেছে তোমার সঙ্গী সাথী ভালো না। ইমামা মুখ ফসকে বলে চুপ হয়ে যায়। এই বাক্য যথাযথ না। আমার সঙ্গী সাথী অনেক ভালো, অন্তত জালাল আনসারের সঙ্গী সাথীদের চেয়ে, সালার তীক্ষ্ণ সুরে বলল। ইমামা চুপ করে রইল। যাই হোক, আমি দেখছি এই বিষয়ে কি করা যায়। সালার কিছুক্ষণ উত্তর অপেক্ষা করে আবার নিজেই বলল, কিন্তু তোমার মনে রাখা উচিত এই কাজ অনেক রিস্ক। আমি জানি, কিন্তু হতে পারে বিয়ে করে নিয়েছি শুনেই বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বেলিফের সাহায্য নিতে হবে না। অথবা যদি তারা বিষয়টা মেনে নেয়, তাহলে আমি তোমার কাছ থেকে তালাক নিয়ে জালালকে বিয়ে করে ফেলব। সালার আফসোসের ভঙ্গিতে মাথা দোলায়। পৃথিবীতে এমন তোর আহাম্মক এর আগে কখনো দেখেনি। মেয়েটা বোকার স্বর্গের রানী ছিল, অথবা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কি হয়, বলে ফোন রেখে দেয়। আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। হাসান মনোযোগ দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকিয়ে হেসে উঠল। এই বছরে নতুন নাকি শেষ অ্যাডভেঞ্চার? শেষ অ্যাডভেঞ্চার। সালার খুব গম্ভীর হয়ে উত্তর দেয়। তার মানে তুমি বিয়ে করছো? হাসান বার্গার খেতে খেতে বলে। বিয়ে করার কথা কে বলছে? সালার বন্ধুর দিকে তাকায়। তাহলে? একটা মেয়েকে বিয়ে করতে হবে যার সাহায্য লাগবে। আমি সাহায্য করছি। হাসান ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে তুমি ইয়ার্কির মুডে আছো? মোটেই না। আমি তোমাকে এখানে ইয়ার্কি করতে ডাকবো না নিশ্চয়ই। তাহলে কী সব বলছো? বিয়ে, মেয়েকে সাহায্য, ইত্যাদি ইত্যাদি। হাসান একটু বিরক্ত হয়ে বলল, প্রেমে পড়েছ? মাই ফুট! আমার মাথা খারাপ নাকি কারো প্রেমে পড়ব, তাও এই বয়সে? সালার তাচ্ছিল্যে সুরে বলল। আমিও তো এটাই বলছি, তাহলে কি করতে চাইছো? সালার বন্ধুকে ইমামা আর ইমামার সমস্যা খুলে বলে। শুধু বলল না মেয়েটা ওয়াসিমের বোন, কারণ ওয়াসিমকে চেনে হাসান। কিন্তু ওর কাছ থেকে সব শোনার পর হাসানের প্রথম প্রশ্ন ছিল, মেয়েটা কে? সালার একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ওয়াসিমের বোন। হোয়াট? হাসান লাফিয়ে ওঠে। ওয়াসিমের বোন, যে মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন খামাখা এমন বোকামি করতে চাইছো? ওয়াসিমকে বলে দাও। আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি, পরামর্শের জন্য না। সালার বিরক্ত হয়। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? হাসান অবদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করল। তুমি একজন কাজী আর কয়েকজন সাক্ষীর ব্যবস্থা করবে, যাতে আমি ফোনে ওকে বিয়ে করতে পারি। সালার তৎক্ষণাৎ কাজের কথা বলল। কিন্তু এই বিয়ে করে তোমার লাভ কি? কিছুই না। আমি কোনো লাভের কথা ভাবছিও না। এসব বাদ দাও সালার। তুমি কেন অযথা অন্যের বিষয়ে ঝাঁপিয়ে পড়বে, তা ওয়াসিমের বোনের বিষয়ে? অদ্ভুত। সালার এবার শক্তভাবে বাধা দিয়ে বলল, তুমি শুধু বলো সাহায্য করতে পারবে কি না। অন্য সব নিয়ে দুশ্চিন্তা করা তোমার কাজ না। ঠিক আছে, করব। আমি সাহায্যের ব্যাপারে মানা করছি না, কিন্তু তোমার ভেবে দেখা উচিত এটা খুবই বিপজ্জনক। হাসান হাল ছেড়ে দিয়ে বলল, আমার ভেবে দেখা শেষ। তুমি এখন আমাকে বিস্তারিত বলো। সালার এবার নিশ্চিন্ত হয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বলল, শুধু একটা কথা, যদি আঙ্কেল আন্টি জেনে যায় তাহলে কি হবে? জানবে না, তারা এখানে নেই, করাচিতে। কয়েকদিন ওখানেই থাকবে। তারা থাকলে এসব করা কঠিন ছিল।
সালার বন্ধুকে নিশ্চিত করার চেষ্টা করে ওর বার্গার প্রায় শেষের দিকে। হাসান নিজের বার্গার খেতে খেতে গভীর চিন্তায় ডুবে আছে, কিন্তু সালারের বন্ধুর অভিব্যক্তির দিকে মনোযোগ নেই, কারণ জানে হাসান এখন সামনের পরিকল্পনা করছে। হাসানকে নিয়ে ওর কোনো ভয় বা চিন্তা নেই, কারণ এই ছেলেটা ওর সবচেয়ে ভালো বন্ধু। হাসান বিয়ের বন্দোবস্ত খুব সহজেই করে ফেলে। সালার কিছু টাকা দিয়েছে, তা নিয়ে 3জন সাক্ষীর ব্যবস্থা করে এবং চতুর্থ সাক্ষী হিসেবে নিজেই উপস্থিত থাকে। কাজী টের পায় এই বিয়েতে আলাদা কোনো কাহিনী আছে, কিন্তু মোটা অঙ্কের টাকার সাথে তার এই পরিমাণের হুমকি দেওয়া হয়েছিল যে নীরব হয়ে যায়। বিকেলের দিকে কাজী আর সাক্ষীদের নিয়ে আসে হাসান। সবাই সালারের রুমে ঢুকে। ওখানে বসে নিকাহনামার ফর্ম পূরণ করা হয়। এই বিষয়ে ইমামাকে আগেই জানিয়ে রাখা হয়েছিল। নির্ধারিত সময় কাজী সাহেব ফোনে 2জনের বিয়ে সম্পন্ন করেন। কাজের মহিলাকে দিয়ে ইমামার কাছে পেপারস পাঠিয়ে দেয় সালার। ইমামা পেপারস হাতে পেয়ে দ্রুত সাইন করে ফেরত পাঠায়। কাজের মহিলা পেপারস ফিরিয়ে আনে। তবে এইসবের মাঝে যে আপাতমস্তক কৌতূহল ঘিরে ছিল, সালারের রুমে এসব মানুষ কারা, কাগজপত্রগুলো কিসের, যাতে ইমামা স্বাক্ষর করেছে, সে আন্দাজ করতে পারছিল না ওরা বিয়ে করছে। সালারকে পেপারস ফেরত দেওয়ার সময় জিজ্ঞেস না করে থাকতে পারল না, এগুলো কিসের কাগজপত্র সালার সাহেব? বেশ সরল সেজে প্রশ্ন করে নাসেরা। তোমার তা দিয়ে কি? যেই কাগজপত্র হোক, তুমি নিজের কাজ নিয়ে থাকো, সালার কড়াভাবে ধমক দেয়। আর একটা কথা কান খুলে শোনো, এই পুরো বিষয়ে মুখ বন্ধ রাখা তোমার জন্যই ভালো, বরং বলা চলে অনেক বেশি ভালো। আমার কি দরকার এই বিষয়ে কারোর সাথে কিছু বলার? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। আপনি নিশ্চিন্ত থাকুন সাহেব, আমি কাউকে কিছু বলবো না। কাজের মহিলা ঘাবড়ে গেল। সালার যা জেদি, তাতে এমনি ওর সঙ্গে কথা বলতে ভয় পায় সে। মাথার ইশারায় তাকে বেরিয়ে যেতে বলে। ওর মাঝে এত ভয় ছিল না যে মহিলা এসব কাউকে বলে দিতে পারে, কারণ বলে দিলেও ওর কিছু যায় আসে না। আরেকবার জালালের সাথে দেখা করবে? আরেকবার প্লিজ, ইমামা সেদিন ফোনে বলছিল। সালার এই কথায় রেগে ওঠে। জালাল তোমাকে বিয়ে করতে চায় না ইমামা, কতবার বলেছে। কেন বুঝতে চাইছো না? আবার কথা বলেও লাভ হবে না। সে আমাকে বলে দিয়েছে তার জন্য সম্বন্ধ দেখছে, না যেন বিয়ে ঠিক করতে চাইছে না তার বাবা মা। মিথ্যে বলছে, ইমামার কথা মাঝে বলল, যাতে আমি তার সাথে যোগাযোগ না করি। এত তাড়াতাড়ি তার বিয়ে ঠিক করার কথা না। যখন সে চায় না বিয়ে করতে, যোগাযোগ রাখতে, তাহলে তুমি কেন অপমান হচ্ছ তার পিছনে? কারণ আমার ভাগ্যে অপমান লেখা, ইমামা অপর পাশে অশ্রুরুদ্ধ গলায় বলল। এর মানে কি? সালার বিভ্রান্ত হয়। কোনো মানে নেই, তুমি বুঝবে না। শুধু গিয়ে বলো আমার সাহায্য দরকার। জালাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসে। তাকে বলবে শুধু নবীর জন্য হলেও আমাকে বিয়ে করুক। কথা বলতে বলতে ফুপিয়ে কাঁদছিল ইমামা। এটা কেমন যুক্তি? ইমামার কান্নায় অগ্রাহ্য করে জিজ্ঞেস করল সালার। এই যুক্তি দিলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে? ইমামা উত্তর দেয় না। ও হেঁচকি তুলে কাঁদছিল। সালার বিরক্ত হয়। হয়তো কান্না করো, নয়তো আমার সাথে কথা বলো। অপর পাশ থেকে কল কেটে দেওয়া হয়। সালার সাথে সাথে ব্যাক করে, কিন্তু রিসিভ হয় না। 15-20 মিনিট পর ইমামা আবার কল করে। এক শর্তে কথা বলবো, যদি কথা দাও কান্না না করে ঠিকমতো কথা বলবে, না হলে ফোন রেখে দাও। ইমামার গলা শুনেই বলে সালার। তাহলে তুমি লাহোরে যাচ্ছ? উত্তর না দিয়ে ইমামা নিজের কথা জিজ্ঞেস করলো। ইমামার জেদি স্বভাব দেখে অবাক সালার। মেয়েটা আসলেই জেদি, নিজের কথায় অটল। আচ্ছা যাব। বাড়ির মানুষকে বিয়ের কথা বলেছ? সালার প্রসঙ্গ বদলায়। না, এখনও বলিনি। ইমামা নিজেকে সামনে নিয়েছে ততক্ষণে। কবে বলবে? নাটকের পরের দৃশ্যের জন্য যেন তার তর সইছিল না সালারের। জানি না আমি। ইমামা কিছুক্ষণ ভাবে। তুমি কবে লাহোরে যাবে? এই তো খুব শীঘ্রই। এখানে কিছু কাজ আছে, না হলে এক্ষুনি চলে যেতাম। সালার মিথ্যে বলল। না এখানে ওর কোনো কাজ আছে, না এবার লাহোরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। বেলিফের সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে কি করবে? কোথায় যাবে? আবার ইমামাকে প্রসঙ্গ থেকে সরানোর চেষ্টা করে বলল, যেহেতু জালালও তোমাকে সাহায্য করতে প্রস্তুত না। আমি এখনও এমন কিছু ভাবছি না। সে অবশ্যই সাহায্য করবে। সালারের কথা থামিয়ে ইমামা জোর দিয়ে বলল। সালার কাজ ঝাঁকায়। তুমি কিছুই ভাবতে রাজি না, না হলে আমি ঠিকই বলতাম। তুমি যেমন ভাবছো তেমন কিছুই হবে না। তখন কি করবে? তোমার আবার বাবা মাকে প্রয়োজন হবে। তাই ভালো হয় যদি তুমি এখনই এখান থেকে যাওয়ার কথা না ভেবে বরং বেলিফ কোর্টের সাহায্য না নাও, কারণ পরেও তোমাকে এখানেই আসতে হবে। আমি এখানে আর ফিরবো না, কোনো অবস্থাতেই না। এগুলো আবেগী কথাবার্তা। ইমামার কথার ওপর রায় দেয় সালার। তুমি এসব বুঝবে না।
যথারীতি নিজের স্বভাবত বাক্য পুনরাবৃত্তি করল এই মামা। সালার বিক্ষুব্ধ হয়। ওকে, তুমি যা করতে চাও করো, বেপরোয়াভাবে বলে ফোন রেখে দেয়। কাল সন্ধ্যায় আজাদের সাথে তোমার বিয়ে। রুকসাতিও একসাথে। রাতে হাসিম মুবিন মেয়ের রুমে এসে কড়া সুরে বললেন, বাবা, আমি না বলে দেব। আমার সাথে এমন জোর জবস্তি না করে ভালো আপনার জন্য। না করলে সেই মুহূর্তে গুলি করে মেরে ফেলব, কথাটা মাথায় রেখো। ইমামা মাথা তুলে তাকায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি। হাসিম মুবিনের চেহারা রং উড়ে যায়। এর জন্যই বিয়েতে অমত করছি। তুমি মিথ্যে বলছো। না, 6 মাস আগে বিয়ে করছি। কাকে বিয়ে করেছো সেটা আপনাকে বলতে পারবো না। হাসিম মুবিনের ধারণার বাইরে এই সন্তানের কারণে তাকে এত অপমানিত হতে হবে। আগুনের ফোয়ারা হয়ে ওর উপর ঝাঁপিয়ে একের পর এক গালে থাপ্পড় মারতে থাকলেন। 2 হাতে মুখ ঢেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয় ও। রুমে হইচই শুনে সবার আগে ওয়াসিম সেখানে আসে। তাকে জোর করে বোনের কাছ থেকে সরায়। ইমামা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে। বাবা, কি করছেন? বিষয়টা ঠান্ডা মাথায় সমাধান করা যাবে। ওয়াসিমের পেছন পেছন বাড়ির অন্য সবাইও শব্দ পেয়ে চলে আসে। ও ও বিয়ে করে নিয়েছে কাউকে, হাসিম মুবিন রাগান্বিত আওয়াজে বলেছেন। মিথ্যে বলছে। কিভাবে বিয়ে করবে? একবারও বাড়ি থেকে বের হয়নি, ওয়াসিম বলল। 6 মাস আগে বিয়ে করেছে ও। ইমামা মাথা তুলল না। আমি মানি না, ও এমন কিছু করতে পারে না। ওয়াসিম বোনকে শিরায় শিরায় চেনে। ইমামা ঝাপসা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এমনটা হয়ে গেছে। প্রমাণ কি? নিকানামা আছে তোমার কাছে? ওয়াসিম রেগে বলল। এখানে নেই, লাহোরে আছে, আমার জিনিসপত্রের ভেতরে। বাবা, কাল লাহোর থেকে আমি ওর জিনিসপত্র নিয়ে আসবো, তারপর দেখা যাক। ইমামা পস্তায়। জিনিসপত্র থেকে পাওয়ার মতো কিছুই নেই। বিয়ে করলেও ব্যাপার না, তালাক নিয়ে তোমার বিয়ে আমি আজাদের সাথেই দেব। যদি সেই ছেলে তালাক দিতে না চায় তাহলে সোজা মেরে ফেলব। রেগে লাল হওয়া ওঠা চেহারায় রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন তিনি। রুম আস্তে আস্তে খালি হয়ে যায়। ইমামা বিছানায় বসে। এই প্রথম বুঝতে পারছিল জালে আটকানোর অনুভূতি কেমন। এটা কাকতালীয় যে নিকাহনামার কপি সালার ওকে পাঠায়নি। তাছাড়া কাছে থাকলেও দেখাতে পারত না কাউকে, কারণ সালার সিকান্দারের নাম নিকাহনামায় দেখার পর হাসিম মুবিনের জন্য সালারের কাছে পৌঁছানো এবং ওকে ছাড়িয়ে আনা মিনিটের কাজ। জিনিসপত্র থেকে নিকাহনামা পাওয়া যাবে না, তাই বিয়ে করে নিয়েছে এই কথাও কেউ বিশ্বাস করবে না। রুমের দরজা লক করে মোবাইলে সালারের নাম্বার ডায়াল করতে লাগলো, পুরো পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। তুমি আরেকবার লাহোরে গিয়ে জালালকে আমার ব্যাপারে বলো। আমি এখন আর বাড়িতে থাকতে পারবো না, বের হতে হবে। জালালের বাহিরে অন্য কোনো পথ নেই আমার। তুমি একজন উকিল হায়ার করো, তাকে বলো আমার স্বামীর পক্ষ থেকে আমাকে ঘরে আটকে রাখায় আমার বাবা মায়ের কাছে আইনি নোটিশ পাঠাতে। তোমার স্বামী মানে আমার তরফ থেকে। উকিলকে নিজের নাম বলবে না। ভালো হয় যদি কোনো ফ্রেন্ডের মাধ্যমে উকিল হায়ার করো। স্বামীর নামের জায়গায় বানানো নাম দেবে। উকিলের মাধ্যমে নাম জেনে তোমার পর্যন্ত তারা পৌঁছে যাক, আমি তা চাই না। সালারকে বলল না ওর ভয় কোথায়। সালারও অনুমান করার চেষ্টা করেনি। কথা শেষ করে ইমামা ফোন রেখে দেয়। পরদিন সকাল, একজন উকিল ফোন করে হাসিম মুবিনের সাথে ইমামার বিয়ের কথা বলে। ওকে জোর করে বাড়িতে আটকে রাখার কারণে ওর স্বামীর পক্ষ থেকে করা কেসের কথা জানায়। হাসিম মুবিনের জন্য আর কোনো প্রমাণের দরকার ছিল না। রাগে গজগজ করতে করতে মেয়ের রুমে এসে ইচ্ছে মতো মারেন ওকে। দেখবি মামা, কিভাবে ধ্বংস হও তুমি এক একটা জিনিসের জন্য, কিভাবে আত্মনাদ করো। তোমার মতো যে মেয়েরা নিজের বাবা মায়ের সম্মান নিলামে তোলে, ওদের সাথে এমনটাই হয়। তুমি আমাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছো। তোমার উপর করা আমাদের সব মায়া মমতা ভুলে গেছো। তোমার মতো মেয়ে জন্ম হতেই দাফন করে দেওয়া উচিত। ইমামা চুপচাপ মার খেতে থাকে। বাবার অবস্থা বুঝতে পারছিল, কিন্তু তাকে নিজের অবস্থা বা অনুভূতি বোঝাতে পারছে না। কাউকে মুখ দেখানোর অবস্থায় রাখোনি আমাদেরকে, জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছ। সালমা মুবিন স্বামীর পেছনে রুমে এসেছিলেন, কিন্তু তাকে থামানোর চেষ্টা করেনি, বরং নিজেও রেগে গেছেন। কারণ জানতেন মেয়ের এই পদক্ষেপ পুরো পরিবারের ওপর কেমন প্রভাব পড়বে, বিশেষ করে তার স্বামীর উপর। তুমি আমাদের বিশ্বাসের খুন করেছ। আফসোস, যদি তুমি আমার সন্তানই না হতে, কখনো আমাদের পরিবারে জন্মই না নিতে, জন্ম হলেও তখনই মরে যেতে, নাহলে আমি নিজেই তোমাকে মেরে ফেলতাম তখন। ইমামা আজ তাদের কোনো কথাবার্তা বা মারধরে কাঁদেনি, নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি, কেবল চুপচাপ মার খাচ্ছিল। একসময় হাসিম মুবিন ক্লান্ত হয়ে পড়েন, মারতে মারতে থেমে যান। তার শ্বাস ঘন হয়ে উঠছিল। ইমামা একদম চুপচাপ সামনের দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। তোমার কাছে এখনও সময় আছে, সব কিছু ছেড়ে দাও।
ওই ছেলের কাছ থেকে তালাক নিয়ে আজজাদকে বিয়ে করো। আমরা সব ভুলে যাব, মাফ করে দেব। এবার সালমা তেজি ছুড়ে বললেন, না আম্মি, ফিরে আসার জন্য ইসলাম কবুল করিনি, ফিরতেও চাই না আমি। মৃদু আওয়াজে ধীরকণ্ঠে বলল ও। আপনার আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দিন, আমাকে মুক্ত করে দিন। বাড়ি থেকে বেরিয়ে পৃথিবীতে শুধু হোঁচট খেতেই হবে। কোনো আন্দাজ আছে বাড়ির জগতের কুমির কিভাবে তোমার মতো মেয়ে গ্রাস করতে বসে আছে? যেই ছেলেকে বিয়ে করে তুমি আমাদেরকে অপমানিত করছো, সেই ছেলে তোমার জীবনে দুর্বিষহ করে তুলবে। আমাদের বংশ দেখে ও তোমার সাথে এভাবে লুকিয়ে সম্পর্ক করেছে। যখন আমরা তোমাকে পরিবার থেকে বের করে দেব, তুমি এক একটা পয়সার জন্য নির্ভর হয়ে পড়বে। তখন সে ছেলেও তোমাকে ছেড়ে দেবে। কোথাও আশ্রয় হবে না তোমার, কোনো ঠিকানা থাকবে না। সালমা মুবিন মেয়েকে ভয় দেখায়। এখনও সময় আছে মামা, তোমার কাছে এখনও সময় আছে। না আম্মি, আমার কাছে সময় নেই। আমি ভেবে নিয়েছি এবং আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি এই জীবন মানতে পারছি না। আপনারা আমাকে যেতে দিন। পরিবার থেকে আলাদা করতে চাইলে করে ফেলুন, সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে সেটাও করুন। আমার কোনো আপত্তি নেই, তবে আমি সেটাই করব যা আপনাদের বলেছি। জীবনের পথ বেছে নেওয়া আমার শেষ। আপনারা বা অন্য কেউ তা পরিবর্তন করতে পারবেন না। যদি তাই হয় তবে এই বাড়ি থেকে বের হয়ে দেখাও। আমি তোমাকে জানে মেরে ফেলব, কিন্তু এ বাড়ি থেকে বের হতে দেব না। এই উকিলকেও ভালোভাবে দেখেছি। যদি মনে করে থাকো কোনো আইন বা আদালত তোমাকে এই বন্দিশালা থেকে মুক্ত করতে পারবে, তাহলে সেটা তোমার ভুল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। বেলিফ আসার আগে অন্য কোথাও সরিয়ে ফেলব। তারপর দেখব তুমি কিভাবে নিজের সিদ্ধান্তে না বদলে থাকো। আর যদি সেই ছেলেকে না খুঁজে পাই যাকে বিয়ে করেছো, তাহলে তোমার বিয়ে হয়েছে এর পরোয়া না করে আজাদের সাথে বিয়ে করে দেব। তোমার করা বিয়ে আমি মানতে অস্বীকার করছি। তোমার বিয়ে সেইটা যা আমার ইচ্ছেতে হবে, এর বাহিরে না। বিক্ষুব্ধ অবস্থায় তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান। ইমামা দেয়ালের সাথে লেগে ভীত চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। যে উদ্দেশ্যে বিয়ে করেছে তার কোনো উপকার চোখে পড়ছে না। হাসি মুবিন আহমেদ নিজের কথায় প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন।